আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস কাজল রেখা, লেখিকা তানজিনা ইসলাম, পর্ব সংখ্যা ৪, ভয়েস বাই আরবি। আধারের বন্ধুরা চলে যাওয়ার পরও রেগে মেগে আগুন হয়ে আধার এলো চাঁদনির কক্ষে। আজ ওই জেদি মেয়েটা সব জেদ ছাড়াবেও। সাহস কত! আধার মানা করার পরও ওদের সামনে গেছে, ইজ্জত সম্মান সব খেয়ে দিয়েছে ওর। আজ প্রথমবারের মতো আধার হেরে গেল। জীবনের প্রথম থেকে সব কিছু জিতে আসা আধারের অভ্যাস আজ জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সাবিয়ার কাছে গোহারা হেরে গেছে সেও। সব হয়েছে চাঁদনির জন্য। থাপড়ে ওর গাল লাল করে দিবে আধার। শব্দ করে দরজা খুলে ভেতরে ঢুকলো আধার। চাঁদনি ঘুমাচ্ছিল। ওকে শায়েস্তা করার জন্য যে মনোভাব নিয়ে আধার এসেছিল তা মুহূর্তে হারিয়ে গেল আধারের। গা ছেড়ে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে চেয়ে থাকলো চাঁদনির দিকে। মেয়েটা ঘুমে কাদা, গালের নিচে দুহাত রেখে অঘরে ঘুমাচ্ছে সে। চুলগুলো পড়ে আছে মুখের উপর। কি আদুরে লাগছে মেয়েটাকে। মেয়েটা তো মায়াবী। আধারের রাগ গলে গেল। এগিয়ে গিয়ে ওর সামনে হাঁটু মুড়ে বসলো। চুলগুলো ঠিক করে হাত বুলিয়ে দিল ওর মাথায়। ওর গালে হাত রেখে কিছুক্ষণ দেখলো ওকে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। এসি সেরে ওর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল। উদাস হয়ে মেঝেতে বসলো ও, বালিশের কাছটায়। চাঁদনি ডাকলো, দাদা ভাই। আধার পাশ ফিরে তাকালো। চাঁদনি ঘুম ঘুম চোখে তাকিয়েছে ওর দিকে। চোখের পাতা টেনে খুলতে পারছে না। চোখ বন্ধ করা অবস্থায় বলল, কিছু বলবে? তোর সাহসের জন্য পুরস্কার দিতে এসেছিলাম। আমার বউ পরিচয় পাওয়ার এত আগ্রহ তোর, জানতাম না তো। এতবার মানা করার পরও ওদের সামনে চলে গেলি। পুরস্কৃত করতে হবে না তোকে। কালকের জন্য তোলা রইল, এখন ঘুমা। চাঁদনি পুরোপুরি সজাগ হলো এবার। হামে তুলে আধারের দিকে তাকিয়ে বলল, তোমার বউয়ের পরিচয় পাওয়ার জন্য মরে যাচ্ছি না আমি। বিশ্বাস করো, আমার নিজেরই লজ্জা লাগে নিজেকে তোমার বউ ভাবতে। আমি ইচ্ছে করে যাইনি নিচে। তোমার বন্ধু আমাকে দেখে ফেলেছিল। তোমার কি আক্কেল, তাই না দাদা ভাই? এত রাত বিরাতে তোমার চাচাতো বোন একা তোমার বাড়িতে তোমার সাথে কি করছে? একবারও কি ভেবেছ সবাইকে যে এই পরিচয় দাও ওরা কি ভাবে আমাকে? তুমি তো পরিচয় দিয়েও শেষ। সাফার করতে হয় আমাকে। খারাপ মেয়ে ভাবে, চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। দারোয়ানের হেয় দৃষ্টি এখনও ভুলতে পারছি না। বিশ্রীভাবে তাকিয়েছিল আমার দিকে। বুকের উপর তর্জনী ঠেকিয়ে বলল চাঁদনি। আধার চুপ থাকলো। চাঁদনির গলা কাঁপছে। ও আবার বলল, তোমার বন্ধু যাতে আমাকে বাজারি মেয়ে না ভাবে সেজন্য বলতে বাধ্য হয়েছি। দারোয়ান তো ভেবেই রেখেছে সেটা। আমি কোনোদিন কোনো ছেলের সাথে কখনো কথাও বলিনি। অথচ তোমার ওই একটা পরিচয়ে ওরা আমাকে কি ভেবে নেয় কখনো ভেবে দেখেছো? সরি, আর কাউকে বলবো না কখনো। তোমার যদি আমাকে বউ পরিচয় দিতে লজ্জা লাগে তাহলে চাচাতো বোনের পরিচয়টাও দিও না। ওরা ওদের মতো ভেবে নিক আমাকে। তোমাকে বিয়ে করে যে শুলে জড়ানোর মতো অপরাধ আমি করেছি তার শাস্তি না পেলে কি হয়? আধার এবারও চুপ। একটু মেঝেতে আঁকিবুকি করতে করতে বলল, বুঝেছি। চাঁদনির চোখের কর্নিয়া বেয়ে অশ্রু গড়িয়ে বালিশে গিয়ে পড়ল। ভীষণ অসহায়ত্ব নিয়ে প্রশ্ন করলো, এমন করো কেন আমার সাথে? মানুষ বলে মনে হয় না আমাকে? কষ্ট লাগে না আমার? আমি মানতে পারি না আসলে যে আমার বউ কালো। আধারের নিচু কণ্ঠস্বর। চাঁদনি বলল, এটা আমার দোষ? আমি বানাচ্ছি নিজেকে? বিশ্বাস করো, নিজেকে বানানোর ক্ষমতা থাকলে আমি আমার গায়ের রং খুব ফর্সা করে বানাতাম। তখন তুমি আমাকে কালো বলে যখন তখন অপমান করতে পারতে না। তুই একটু ফর্সা হতে পারলি না চাঁদ? কেন তুই ফর্সা হলি না? শুধুমাত্র তোর কারণে আজ আমি অপমানিত হয়েছি। সাবিহা আমাকে অপমান করে চলে গেছে। আমি কিচ্ছু করতে পারিনি। খোঁটা দিয়ে গেছে আমাকে আমার বউ কালো। তোমার কথাগুলো খুব গায়ে লাগে আমার। ইচ্ছা করে এই কালো চামড়া ছুরি দিয়ে কেটে তুলে ফেলতে। অতঃপর অনুশোচনে ভাবি, তোমার মতো সুন্দরের পূজারীর জন্য আমি কেন আমার রুহুকে কষ্ট দিব? নিজেকে কষ্ট দেওয়া হারাম। আমার আল্লাহ বলেন তার সকল সৃষ্টিকে তিনি সুন্দর আকৃতি দান করেছে। চাঁদনি শক্ত অথচ ভাঙাতুর গলায় বলল কথাগুলো। আধার উঠে দাঁড়ালো। ওর মাথায় হাত রেখে বলল, ঘুমা। দরদ দেখিও না তো, ধরবে না আমাকে। কালো রং লেগে যাবে তোমার হাতে আবার। গিরগিটির মতো একবার এক এক রকম বিহেভ করবে না। তোমার এই নাটকগুলো আমার ভীষণ বিরক্ত লাগে। আধার কক্ষের বাহিরে পা বাড়াতে গিয়েও ফিরে তাকালো। আবার চাঁদনির ভেজার দৃষ্টির দিকে তাকাইয়ে আছে ওর দিকে। আধার ওর চোখে চোখ রাখতে বলল,
আমি মুক্তি দিয়ে দেবো তোমাকে, একটু সময় দাও, বেশি দিন এই কালের জাম বয়ে নিয়ে যেতে হবে না তোমাকে। আকিব শিকদারের মনটা ভালো নেই, চাঁদনির জন্য ভীষণ মন পড়ছে তার। কাল এই সময়টাতেও মেয়েটা বাড়ি ছিল, অথচ আজ নেই। আধার আদৌ ওকে দেখছে তো, অপমান করছে না তো আবার। এসব ভাবতে ভাবতে অসুস্থ লাগছে তার নিজেকে। বড় বাড়ির ছেলের কথা ভেবে নিজের ছেলেকে পানির জলে ভাসিয়ে দেওয়া বাবা তিনি, এত চিন্তা মানায় না তার। কথা রাখতে গিয়ে মেয়ের ওপর অন্যায় করেছে সে। কাল রাতে এক ফোঁটা ঘুম হয়নি তার, চোখের পাতা বুঝলেই আজে বাজে স্বপ্ন দেখেছে। ধরপড়িয়ে উঠে বসল। অসহ্য একটা রাত কেটেছে কাল। সকাল হতেই চাঁদনির নম্বরে ফোন দেওয়া শুরু করেছে তিনি। চাঁদনির সাথে একটু কথা বলা দরকার। মনটা ভীষণ ছটফট করছে, ওর গলা না শোনা পর্যন্ত শান্তি নেই। অথচ আধার কল ধরছে না। আকিব শিকদার কল দিতে ক্লান্ত হয়ে একসময় ফোন রেখে দেয়। ডাইনিংয়ে নেমে ডাইনিং টেবিলের উপর বসে। বর্ষা বেগম কিচেনে সকলের নাস্তা বানাচ্ছে। পরোটা ভেজে তিনি সেগুলো টেবিলের উপর রাখেন। আকিব শিকদারকে অসহায় মুখে বসে থাকতে দেখে বললেন, ভাই, আপনার মন খারাপ? চাঁদনির কথা খুব মনে পড়ছে। আধারকে কল করেছেন আপনারা কেউ? না তো, কাল থেকে একবারও কল করেনি। পৌঁছেছে কিনা সেটাও জানা হয়নি। ছেলেটার উপর বড্ড অন্যায় করেছি আমরা। আকিব শিকদার তড়িৎ বেগে তাকালেন, গম্ভীর কণ্ঠে বললেন, আমার মেয়ের উপর অন্যায় হয়নি? সব অন্যায় খালি আপনার আধারের উপরই হয়েছে? তা বলছি না। চাঁদনি রাজি ছিল না সেটা যেমন ঠিক, সাথে এটাও সত্য ও আমার আধারের মতো ছেলে কখনো পেতও না। আকিব শিকদার বুঝলেন তিনি কি ইঙ্গিতে কথা বলছেন। চাঁদনি শ্যামলা, আধার অবশ্য ওর চেয়ে সুন্দর। চাঁদনি বিয়ে হলেও এত সুন্দর ছেলে তিনি পেতেন না চাঁদনির জন্য, এজন্য খোঁটা মেরল। আকিব শিকদার কথা বাড়ালো না। বর্ষা বেগমও কিচেনে চলে গেল। একটু পর অপূর্ব শিকদার এসে ড্রয়িংয়ে বসলেন। তার পিছু পিছু জয়া বেগম আর আরমান শিকদারকেও আসতে দেখা গেল। জয়া বেগম কিচেনের কোনো কাজে হাত লাগান না, তিনি শুধু পায়ের উপর পা তুলে বসে খান। রাফিয়া বেগম বর্ষা বেগমকে ঝাড়লেও ওনাকে কিছু বলেন না, কারণ আরমান শিকদার এতে খুব রেগে যায় মায়ের উপর। তার ভাষ্য মতে তার বউ যেটা করতে চায় সেটা করবে, যেটা করতে চায় না সেটা করবে না। তিনি বউ এনেছেন, কাজের লোক আনেননি। জয়া বেগম বসে পড়ল সবার সাথে খেতে। রাফিয়া বেগমের খাবার কক্ষে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্ষা বেগমও কিচেনের কাজ শেষ করে টেবিলে এসে বসলেন। জয়া বেগম খাওয়ার মাঝে এক পলক সবার দিকে তাকিয়ে পাশে বসা আরমান শিকদারকে কনুই দিয়ে গুঁতো দিলেন। উনি তাকাতে চোখ দিয়ে ইশারা করলেন কিছু। আরমান শিকদার বুঝতে পেরে গলা খাকারে দিয়ে সবার উদ্দেশ্যে বললেন, অর্পিতার খোঁজ পাওয়া গেছে। সবাই খাওয়া থামিয়ে তাকালো তার দিকে। অর্ণব শিকদার বলল অবাক করে দিয়ে, কি করে? ফোন করেছিল কাল রাতে আমাকে। কি বললো তোকে? অর্পিতা কোথায় আছে, পালিয়েছে কেন সে? একটা ছেলেকে ভালোবাসত, আমাদের ভয়ে বলতে পারিনি। এখন ওই ছেলের ফ্যামিলিও মেনে নিচ্ছে না ওদেরকে, আমাকে সাহায্য করতে বলেছে। ওরা বিয়ে করেছে? হ্যাঁ, ইতস্তত করে বলল আরমান শিকদার। তোর মেয়ের কি আক্কেল রে? আদর করতে করতে এতটা মাথায় উঠিয়ে ফেলেছিস যে পরিবারের মুখে চুনকালি দেওয়ার পরও বড় মুখ করে সাহায্য করতে বলছে? বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে নিজে পালিয়েছে, নিজের ঠিকানা নিজে খুঁজে নেবে, তার জায়গা এ বাড়িতে হবে না। অর্ণব শিকদারের শক্ত গলায় কথাগুলো বললেন। জবা বেগমের মুখটা কালো হয়ে গেল। দৃঢ়কণ্ঠে ঘোষণা দিয়ে তিনি বললেন, এ বাড়িতে জায়গা দিতে হবে না ভাইয়া, এমনিতেই খোঁজ পাওয়া গেছে সেটা জানিয়ে রাখলাম। আমাদের মেয়ের কথা আমরাই ভেবে নেব, আপনাদের উপর সে চিন্তার প্রভাব পড়বে না। অপূর্ব শিকদার ভ্রু কুঁচকে তাকালেন। আকিব শিকদার এতক্ষণে কোনো কথা না বললেও এবার ওনার রাগ লাগলো কিছুটা। মেয়েটা পরিবারের কথা একবারও ভাবেনি, অথচ তাকে নিয়ে ওদের কোনো ভাবনার শেষ নেই। কিন্তু চাঁদনির বেলায় ব্যাপারটা উল্টো। সে কোনো দোষ না করেও এই মানুষটার কাছে সবসময় কথা শোনে। ওনার মেয়ে এমন করলে ওদের জ্বালায় এ বাড়িতে তার নাম পর্যন্ত নেওয়া যেত না। এখন পরিবারের মান সম্মানে ভাবছেন ওরা। কালকে চাঁদনি অর্পিতাকে পালাতে সাহায্য করেছে ভেবে কত কথাই না শোনালো ওকে। এই পরিবারটার কথা ভেবে উনি নিজের মেয়েকে মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিয়েছেন। শুধু পরিবার পরিবার করেই পুরো জীবনটা কাটালেন তিনি। মেয়ের কথা ভাবার সুযোগ পর্যন্ত হয়নি তার। পরিবারের কথা ভাবার ঠেলায় খালি উনি বসে আছেন, সবার ভাবনা তার।
আর কারো ভাবনা নেই পরিবার নিয়ে? আকিব শিকদার গম্ভীর স্বরে বলল, মেয়ে তো তোমাদের কথা একবারও ভাবল না। সন্তানেরা তো ভুল করে থাকে, সে ভুল ধরে থাকলে চলে? আমরা তো মা বাবা। সন্তানেরা মা বাবাদের ফেলে দিতে পারলেও সন্তানকে ফেলে দেওয়া যায় না। আপনি আমার কষ্ট বুঝবেন না ভাইয়া, মেয়ে জন্ম দিলে বুঝতেন। আকিব শিকদারের হাত থেমে গেল। পরোটার লোকমা আর মুখে তুলতে পারলেন না তিনি। আধো খেয়ে উঠে গেলে দাঁড়ালেন, সিঁড়ি বেয়ে চলে গেলেন উপরে চাঁদনির কক্ষে। বেডের উপর অসহায় হয়ে বসলেন। নিজের ফোন বের করে কল দিলেন চাঁদনিকে। ফোন বাজতে শুরু করলো। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিলেন। স্ক্রিনে ওনার আর চাঁদনির হাস্যোজ্জ্বল ছবি। চাঁদনির স্কুলের বিদায় অনুষ্ঠানের দিন দুজনে সেলফি তুলেছিল। আকিব শিকদার ফোনটা বুকের সাথে চেপে ধরলো। চোখের জল গড়িয়ে গাল বেয়ে পড়লো নিঃশব্দে। এ কান্নার কোনো শব্দ হয় না। অনুশোচনা শেষ হয়ে যাচ্ছেন তিনি। মেয়েটা রেগে ফোনটাও বাড়িতে রেখে গেছে। আচ্ছা, ও তো ফোন ছাড়া একদিনও থাকতে পারে না, বাবাকে ছাড়াও তো একদম না। ওখানে কি করে থাকছে একা? আকিব শিকদার আধারকে কল দিল, ধরল না। এ পর্যন্ত 50 বার কল দেওয়া হলো ওনার। আধার এখন ভার্সিটিতে, সম্ভবত কল ধরতে পারবে না, এটা ওনার জানার কথা। তবুও মনকে বুঝ দিতে পারছে না। চাঁদনির কণ্ঠ শোনা ভীষণ প্রয়োজন তার। মেয়েটা নিশ্চয়ই বাড়িতে একা একা ভয় পাচ্ছে। ও তো কখনো একা থাকে না। বেডের উপর হাত ঘুরিয়ে বসলেন আকিব শিকদার। চোখের জল গড়িয়ে পড়ল বেডের উপর। কি ভীষণ যন্ত্রণা যে সে অসহায়ত্বের। ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, আমি আসলে তোমার বাবা হতে পারিনি আম্মা? চাঁদনির ঘুম ভাঙলো খুব বেলা করে। রাতে ঘুম হয়নি ওর। পুরো রাত কেঁদে কেঁদে পার করেছে। এ সম্পর্কটা গলায় কাটা হয়ে ফুটছে। চাঁদনি গিলতে গিয়েও পারছে না, উকড়ে ফেলতেও পারছে না। ফলস্বরূপ তড়পাচ্ছে সে, ভীষণভাবে তড়পাচ্ছে। আধারের খোঁজে মারা কথাগুলো শুনলে নিজের উপর কী যে ঘৃণা হয় ওর, চাঁদনি বোঝাতে পারে না। কেউ বুঝলও না ওকে, কেউ না। চাঁদনি মুখ ধুয়ে ডাইনিংয়ে এলো। টেবিলের উপর নাস্তা রেডি দেখে ভ্রু কুচকালো। প্লেটের পাশে একটা চিরকুট। চাঁদনি চিরকুট হাতে নেয়। নাস্তা করে নিস, ফ্রিজে খাবার রাখা আছে, দুপুরে একটু গরম করে নিলে হয়ে যাবে। আমার আসতে সন্ধ্যা হয়ে যাবে। ভদ্র মেয়ে হয়ে বসে থাকবি, উল্টাপাল্টা কিছু করলে গলা টিপে মেরে ফেলবো আমি তোর। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। নাস্তা হিসেবে স্যান্ডউইচ আর জুস। চাঁদনি ঠোঁট উল্টায়। রুটি বা পরোটা না হলে ওর ব্রেকফাস্টটা জমে না। পেট ভরে না, মনও ভরে না। পুরো দিন খিদে লেগে থাকে পেটে। অপূর্ণ হৃদয় নিয়ে চাঁদনি খাওয়া শুরু করলো। এখন পুরো বাড়িতেও একা। আধারের আসতে সন্ধ্যা হবে। অবশ্য সে কাছে পিঠে না থাকাই ভালো। চাঁদনি স্বস্তি পায়। ওর গায়ের রং নিয়ে কেউ পিঞ্চ মারে না। বুকের ভিতর বুকে লাগিয়ে লাগিয়ে কথা বলে না। ফোনটা সাথে নিয়ে থাকলে একটু আকিব শিকদারকে কল দিতে পারত চাঁদনি। এ ফোন ছাড়া পুরো দিনটা যে কী করে কাটাবে ভাবতে থাকে। বিরলস ভঙ্গিতে সোফার উপর গিয়ে বসলো চাঁদনি। টিভি ছেড়ে কিছুক্ষণ কার্টুন দেখে চায়ের ক্রেভিংস উঠায় কিচেনে গিয়ে চা বানিয়ে নিয়ে আসে। চাঁদনি টুকটাক চাটা আবার ভালো বানাতে পারে। আধারকে কি করে উচিত শিক্ষা দেওয়া যায় সে ভাবছে। ছেলেটার প্রতি ওর সব ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে। তার জায়গায় জমছে একরাশি ঘৃণা। একটা মানুষ ওকে কতটা ছোট করলে কুকুরের সাথে তুলনা দিতে পারে। চাঁদনির গায়ে কাটা দেয়। টিভি বন্ধ করে কিছুক্ষণ উড়াধুরা গালিগালাজ করে আধারকে। কিছুক্ষণ বিরহের গান শুনতে থাকে, আবার গালিগালাজ করে, আবার গান শুনে। এলোমেলো হয়ে সোফার উপর শুয়ে থাকে চাঁদনি। পা দুটো ঝুলিয়েছিল কাউচের নিচে। চ্যাম্প এসে পা মুছছে বসলো ওর কাছে। ছিটকে সোফার উপর উঠে দাঁড়ালো চাঁদনি। হাত দিয়ে তাড়াতে তাড়াতে বলল, এই এই দূরে যাও, দূরে যাও, ভয় লাগছে আমার। যাও যাও, কাছে আসবে না। আব্বু, আব্বু কোথায় তুমি? চ্যাম্প বোধহয় অপমান বোধ করলো। করুণভাবে ডেকে চলে গেল চাঁদনির কাছ থেকে। চাঁদনি অবাক হয়ে তাকালো। বাহ, কুকুরটা তো বেশ মার্জিত। খালি ওর মালিকটার কোনো ম্যানার্স নেই ভেবে চাঁদনি মুখ বাঁকায়। দুপুরের খাবারও খায় না চাঁদনি, শুধু গোসল করে নেয় আর জোহরের নামাজ পড়ে কিছুক্ষণ সেজদায় পড়ে কান্নাকাটি করে। এই বন্দিশালা থেকে মুক্তি পাওয়ার জন্য, আধারের কথার বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য, এই বউ নামক সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার জন্য, যেটা যোগ্য সে নয়।
আর কিছু ভালো লাগছে না। গ্রামের কথা মনে পড়তে বুকটা ভেঙে যাচ্ছে। আধার আসুক, ওকে বলবে চাঁদনিকে গ্রামে রেখে আসতে। এখানে এ বন্দিদশায় ও মরে যাবে। অসহ্য লাগছে ওর সব কিছু। চাঁদনি গিয়ে করিডোরে ধাক্কা দিল। বাইরে থেকে লক করা। আধার ওকে বন্দি বানিয়ে চলে গেছে, যেন চাঁদনি জেলের কয়েদি। একটু পরেই আবার চ্যাম্পের দেখা মেলে। চাঁদনি আবার তাকে তাড়িয়ে দেয়। চ্যাম্প চাঁদনির পিছু পিছু ঘোরে। চাঁদনি বোঝে কুকুরটা চাঁদনির মতোই ভুক্তভোগী, একা, ওর মতোই অসহায়, তাই হয়তো বন্ধু পাতাতে যাচ্ছে। তবুও চাঁদনির ভয় লাগে। কিছুক্ষণ নিজের কক্ষের বেলকনিতে গিয়ে দাঁড়ায়। পুরো দিন একা একা কেটে অবশেষে নামলো সন্ধ্যা। চাঁদনি উদাস হয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। শুনছো আপু? মেয়েলি কণ্ঠ কানে আসতে চাঁদনি হকচকিয়ে আশেপাশে তাকালো। পাশের ফ্ল্যাটের বেলকনিতে একটা হাস্যোজ্জ্বল মেয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে হাত নাড়াচ্ছে। মেয়েটি কি সুন্দর! চাঁদনি শিউরে ওঠার জন্য নিজের দিকে আঙুল তাক করে বলল, আমি? হ্যাঁ, তোমাকে ডাকছি। নাম কি তোমার? আমি চাঁদনি। বাহ, বেশ সুন্দর নাম তো তোমার। তুমি এই ফ্ল্যাটে থাকো? আগে তো কখনো দেখিনি। কালকে এসেছি। ও, তুমি আধার ভাইয়ের কী হও যে? চাঁদনি চুপ হয়ে গেল। মেয়েটা সে প্রশ্নের উত্তর অপেক্ষা করল না, উৎফুল্ল হয়ে বলল, ছাদে আসবে মেয়ে? বাইরে থেকে দরজায় লক করে গেছে। আহারে, বাড়িতে তুমি একা, তাই না? জি। আপনাদের বাড়িতে কে কে আছে? আমি আর আমার শাশুড়ি। আমার হাজব্যান্ড আর আধার ভাই খুব ভালো বন্ধু। চাঁদনি মলিন হাসে। মেয়েটা আবার বলল, আধার ভাই কে হয় তোমার, বললে না তো? চাঁদনি কথা কাটাতে বলল, আমি যাই, মাগরিবের নামাজটা পড়ে নিই। আচ্ছা, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এখানে প্রতিদিন এসো, কেমন? গল্প করবো আমরা। আচ্ছা। চাঁদনির মনটা ভালো হয়ে গেল। কি সুন্দর একটা মানুষ! শুধু মুখ না, মনটাও সুন্দর। ওর মতো শ্যামলা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি, নিচুও করেনি। ওনার মতো যদি সবাই হতো, কালো সাদার পার্থক্য না থাকতো, দুনিয়াটা কত সুন্দর হতো, তাই না? একদিন তো সবাইকে ওই 3.5 হাত মাটির নিচে যেতে হবে। মাটির শরীর একদিন শেষ হয়ে যাবে। সেদিন সাদা কালো কোনো পার্থক্য থাকবে না। আধার সন্ধ্যায় ফিরবে বললেও সে ফিরল সন্ধ্যার পর। তখন চাঁদনি ডাইনিংয়ের সোফার উপর অসহায় হয়ে বসেছিল। চ্যাম্পর পায়ের কাছে বসেছিল। এখন আর চাঁদনি ওকে তাড়িয়ে দিল না। ভরসা জাগছে একটু একটু কুকুরটার উপর। ডাইনিংয়ে কিঞ্চিৎ অন্ধকার। ইদানিং অন্ধকারটা ভালো লাগে চাঁদনির। কিচেনে আলো জ্বলছে, সেখান থেকে ঈষৎ আলো এসছে সেখানে। দরজা খোলার শব্দে চাঁদনি বুঝতে পারল আধার এসেছে। ও সেভাবেই বসে থাকলো যেভাবে বসেছিল। ডাইনিংয়ের অন্ধকার দেখে আধারের কপালে ভাঁজ পড়ল। অন্ধকারে ও চাঁদনি বা চ্যাম্প কাউকে খেয়াল করলো না। লাইট জ্বালাতেই ওরা দৃশ্যমান হলো। আধার আটকে ওঠার ভান করে চাঁদনিকে বলল, কতবার বলেছি তোকে অন্ধকারে বসে থাকবি না? তোকে অন্ধকারে দেখা যায় না। ভয়ের চোটে আর একটুর জন্য হার্ট অ্যাটাক হয়ে যেত। চাঁদনি অন্যদিকে তাকালো, যেন শুনতে পায়নি। ইগনোর করলো আধারকে। আধার এগিয়ে এসে ওর কাছে নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, চাঁদচু কল করেছে অনেকবার, ক্লাসে থাকতে ধরতে পাইনি। বেরোনোর পর কল ব্যাক করেছিলাম, তোর সাথে কথা বলতে চেয়েছে। চাঁদনি ছো মেরে ফোনটা নেয়। তড়িঘড়ি করে ফোন করে আকিব শিকদারকে। মুহূর্তে কল রিসিভ হয়, যেন ওপাশের মানুষটা চাঁদনির কলের আশায় বসেছিল। আম্মা তুমি? চাঁদনি সকল অভিমান গলে পানি হয়ে গেল। করুণ সুরে ডাকে, আব্বু, তোমার কথা ভীষণভাবে মনে পড়ছে আমার। আমার এখানে একটু ভালো লাগছে না। আকিব শিকদার ভাঙা গলায় বলল, চলে আসবে আম্মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্লিজ আসো, আমাকে নিয়ে যাও। এই ইট পাথরের শহরে আমার দম বন্ধ হয়ে আসছে। আধার তোমার খেয়াল রাখছে না আম্মু? চাঁদনি এক পলক তাকালো আধারের দিকে। ও কাউচের উপর বসে আছে, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে চাঁদনির দিকে। চাঁদনি উত্তর দিল না, বলল, বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে, শুধু তোমার বাবাটাই ভালো নেই তোমাকে ছাড়া। সকাল থেকে খুঁজছি তোমাকে, তোমার ফোনটাও রেখে গেছো এখানে। মনে ছিল না আনতে? কাউকে দিয়ে পাঠিয়ে দেওয়া যায় না? নয়তো আমাকেই নিয়ে যাও। আধার ফোন কেড়ে নিল চাঁদনির কাছ থেকে। আকিব শিকদারকে কোমল স্বরে বলল, তুমি চিন্তা করো না চাচু, চাঁদ ভালো আছে এখানে, আর তোমাকে ওর ফোন পাঠাতে হবে না। আমি ওকে একটা নতুন ফোন কিনে দেবো, তুমি চিন্তা করো না। ও এখানে আমার দায়িত্বে, আমার দায়িত্ব আমি ভালোভাবে পালন করব।
আকিব শিকদার আরও কিছু কথা বলে ওপাশ থেকে কল কেটে দিলেন। আধার রাগী দৃষ্টি নিক্ষেপ করলো চাঁদনির দিকে। ক্রোধান্বিত হয়ে বলল, চাচুর কাছে আমাকে খারাপ রূপ করছিস কেন? কী রকম ন্যাকামি আর কত করবি? চাচুর কাছে ফোন চাইছিস কেন? আমার কাছে চাওয়া যেত না? আমার বাবার কাছে ফোন চাইবো না তো কার কাছে চাইবো? তোমার দয়া লাগবে না আমার? বিয়ের সময় তো ঠিকই দয়া নিয়েছিস, নয়তো তোর মতো মেয়েকে বিয়ে করতাম আমি? সারা জীবন কুমারী থাকতি, তাই বিয়ে করে দয়া করেছি তুমি। না চাইলেও চলতো, না করলেও চলতো। তোমার মতো জানোয়ারের সাথে বিয়ে করার চাইতে আমি সারা জীবন কুমারী থাকতাম। আমি জানোয়ার, তার চেয়েও অধম। কালো নই অ্যাটলিস্ট তোর মতো। সমাজ সুন্দর খুঁজে, জানোয়ার সুন্দর হলেও তাকে সমাজ অনেক দাম দেয়। বাট কালো ভালো হলেও লাভ নেই। তোমার কথাগুলো ভীষণ ঘেন্না লাগে আমার। আর আমার তোর মুখ দেখলেই ঘেন্না লাগে। সৌন্দর্যের ছিটা ফোটা নেই মুখে, তার আবার এত বড় বড় কথা। আধার উঠে চলে গেল। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তখন ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।